আসসালামু আলাইকুম। এক্সট্রা ক্লাসের পক্ষ থেকে আমি তোমাদের রাতুল স্যার আবারও চলে এসেছি আরেকটি মাইক্রোশট নিয়ে। আজকের টপিক হচ্ছে অ্যাসিড ক্ষারক তত্ত্ব। তো দেখো, তিন ধরনের তত্ত্ব নিয়ে আমরা আজকে আলোচনা করব: আর্হেনিয়াস তত্ত্ব, ব্রনস্টেড-লাউরি তত্ত্ব আর হচ্ছে লুইস তত্ত্ব। চলো শুরু করি। তো বিজ্ঞানী আর্হেনিয়াসের মতে জলীয় দ্রবণে, সহজ কথা, জলীয় দ্রবণে যারা H+ আয়ন দেয় তারা হচ্ছে অ্যাসিড। জলীয় দ্রবণে যারা H+ আয়ন দেয় তারা হচ্ছে অ্যাসিড। আর জলীয় দ্রবণে যারা OH- দেয়, জলীয় দ্রবণে OH- দেয় তারা হচ্ছে ক্ষারক। সহজ কথা, জলীয় দ্রবণে কারা H+ দেয়? ধরো HCl এর অ্যাকুয়াস সলিউশন, সে হচ্ছে H+ দেবে আর হচ্ছে Cl- দেবে। তাহলে H+ যেহেতু দিচ্ছে তার মানে সে একটা অ্যাসিড। আবার NaOH এর অ্যাকুয়াস সলিউশনে Na+ দিবে আর হচ্ছে OH- দেবে। যেহেতু OH- দেয় তার মানে হচ্ছে ক্ষারক। এটা হচ্ছে তোমার আর্হেনিয়াস তত্ত্বের কথা। কিন্তু আর্হেনিয়াস যখন এই জলীয় দ্রবণে H+ আয়ন দিচ্ছে বা জলীয় দ্রবণে OH- আয়ন দিলে অ্যাসিড হচ্ছে বা ক্ষার হচ্ছে, এই কনসেপ্টটা দিল, তার কিছু সাফল্য পাওয়া গেল বা তার এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে নতুন কিছু কনসেপ্টের উদ্ভব হলো। তাহলে এই সফলতাগুলোর কয়েকটা আমরা চলো একটু জেনে নিই। তো তার সাফল্যের একটা ব্যাপার হচ্ছে যে আমরা জানি অ্যাসিড ক্ষারের সাফল্য একটা হচ্ছে যে এটা জলীয় দ্রবণের জন্য কার্যকর। মানে জলীয় দ্রবণে কোনো পদার্থ, সে কি অ্যাসিডীয় বা ক্ষারীয় বা ক্ষারকীয়, এই কনসেপ্টটা আমরা বুঝতে পারি হচ্ছে এই আর্হেনিয়াস তত্ত্ব দিয়ে। জলীয় দ্রবণে ব্যাখ্যা করতে পারি। এই কনসেপ্ট থেকে আমরা হচ্ছে নিরপেক্ষ পদার্থের ধারণা পাই। মানে এই ক্ষেত্রে আমরা জানি, বুঝতে পারি যে নিরপেক্ষ পদার্থ হিসেবে পানিকে মিন করা হয়েছে। কারণ জলীয় দ্রবণ বলতে পানির সলিউশন, তো পানির সলিউশন পানিকে এখানে নিরপেক্ষ ধরা হয়। এই কনসেপ্ট থেকে আমরা প্রশমন বিক্রিয়ার কনসেপ্ট পাই। প্রশমন বিক্রিয়ার কনসেপ্ট কি? যে অ্যাসিড আর ক্ষার পরস্পর বিক্রিয়া করে লবণ এবং নিরপেক্ষ পদার্থ এবং পানি উৎপন্ন করে। তো লবণ আর পানি এই ক্ষেত্রে তোমার নিরপেক্ষ পদার্থ হিসেবে কাজ করে। এই প্রশমন বিক্রিয়ার কনসেপ্টটা আমরা আর্হেনিয়াস তত্ত্ব থেকে পাই। এরপর আরেকটা পাই হচ্ছে আমরা তোমার অ্যাসিড আর ক্ষারের যে বিয়োজন ধ্রুবক বা সাম্য ধ্রুবকগুলো আছে, Ka Kb, এই কনসেপ্টগুলোর ব্যাখ্যা আমরা তোমার আর্হেনিয়াস তত্ত্ব দিয়ে করতে পারি। কারণ এই কনসেপ্টগুলো যখন তোমার এটা যখন সূত্রের প্রমাণ হয়, তোমরা মাইক্রোসফট ভিডিওতে দেখবা, তো এটার উপরে আমরা ক্লাস নিব। তো দেখবা যে এগুলো হচ্ছে জলীয় দ্রবণের হিসাব করা হয়। তো এই জলীয় দ্রবণ কনসেপ্টটা আসছে আর্হেনিয়াস তত্ত্ব থেকে, তো সেখান থেকে এটা ব্যাখ্যা করা যায়। তো এই কয়েকটা সাফল্য হচ্ছে আর্হেনিয়াস তত্ত্বকে অনেকটা ফেমাস এবং হাইলাইট করে দেয়। তবে তার কিছু ছোটখাটো সীমাবদ্ধতাও ছিল। তো সীমাবদ্ধতাগুলো একটু জানি। তার সীমাবদ্ধতার মধ্যে প্রথম যেটা আমি বলবো, দেখো এখান থেকেই আছে সীমাবদ্ধতা। সীমাবদ্ধতার মধ্যে কনসেপ্ট হচ্ছে যে অ্যাসিড ক্ষার এর যে তত্ত্বটা দেওয়া সেটা শুধু জলীয় দ্রবণেই, মানে জলীয় দ্রবণের বাইরে ধরো তোমার গ্যাসিয়াস অবস্থায় হাইড্রোজেন ক্লোরাইড কি বিক্রিয়া দেবে বা এটা কি অ্যাসিড না ক্ষার, এই ব্যাখ্যাটা তারা করতে পারে না। এছাড়াও আরো কিছু কিছু পদার্থ আছে, যেমন ধরো আমি যদি বলি NaNO3, এই লবণটা ক্ষারীয় নাকি অম্লীয়, এই লবণের ক্ষারত্ব অম্লত্ব সে ব্যাখ্যা করতে পারে না। বা আরো কিছু কিছু কনসেপ্ট আছে সে ব্যাখ্যা করতে পারে না। এর মধ্যে আরো একটা কনসেপ্ট হচ্ছে জলীয় দ্রবণ ছাড়া তো সে ব্যাখ্যা করতে পারে না। আর একটা কনসেপ্ট হচ্ছে তিনি H+ এর কথা বলছেন, রাইট? মানে যে জলীয় দ্রবণে H+ আয়ন দেয় বা হাইড্রোজেন আয়ন দেয়, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে H+ আয়ন অ্যাকচুয়ালি পানিতে এক্সিস্ট করে না। কি করে? H+ একটা নিরপেক্ষ পানির সাথে যুক্ত হয়ে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে থাকে। অর্থাৎ বাস্তবে হাইড্রোনিয়াম আয়নের ব্যাখ্যা পাওয়া যায়, কিন্তু H+ এর ব্যাখ্যা পাওয়া যায় না, তিনি যেটা তত্ত্বে ব্যবহার করেছেন। তো এটা একটা তার সীমাবদ্ধতা বলতে পারো। ব্রনস্টেড-লাউরি মতবাদ যেটা, এটার আরেক নাম হচ্ছে প্রোটনীয় মতবাদ। কেন বলা হয় জানো প্রোটনীয় মতবাদ? প্রোটনীয় মতবাদ এর কারণ হচ্ছে ওনাদের সহজ কনসেপ্ট, জলীয় দ্রবণ টবণ কিছু না, কোনো বিক্রিয়ায় যে প্রোটন দেয় সে অ্যাসিড, আর যে প্রোটন নেয় বা গ্রহণ করে সে হচ্ছে ক্ষার।
এটা হচ্ছে ওদের সহজ কনসেপ্ট, এখানে জলীয় দ্রবণের কোনো কনসেপ্ট নাই। এই মতবাদটা তুলনামূলক আর্হেনিয়াসের থেকে কিন্তু একটু উন্নত। চলো আমি একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাই। আর এই আর্হেনিয়া বনস্টেড লাউরি মতবাদ থেকে আরো নতুন নতুন যে কনসেপ্টগুলো আমরা জেনেছি সেই কনসেপ্টগুলো একটু দেখি। তো এই প্রোটনীয় মতবাদে একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাই। ধরো HCl আর পানি, সেটা কি হবে, পানি হচ্ছে হাইড্রোনিয়াম আয়নে পরিণত হবে আর হচ্ছে Cl- পাবো। এই যে বিক্রিয়াটা দেখো, এই পদার্থটা থেকে একটা H+ বের হয়ে সে Cl- হয়ে গেছে, রাইট? তাহলে এখান থেকে যেহেতু H+ গেছে, এই যেহেতু প্রোটন দিছে, ত্যাগ করছে, তাহলে এই হচ্ছে অ্যাসিড। এই অ্যাসিডটা প্রোটন ত্যাগ করে যা পরিণত হয়েছে, এই পদার্থটা খেয়াল করো, ক্লোরিন মাইনাস। এখন এই ক্লোরিন মাইনাসকে তুমি যদি একটা H+ অফার করো, তাহলে কিন্তু সে HCl এ পরিণত হবে। সহজ কথায় বলতে পারো, ক্লোরিন মাইনাস কিন্তু এখন ক্ষার হিসেবে তোমার প্রদর্শন হচ্ছে। কিভাবে? ক্লোরিন মাইনাসকে একটা H+ দিলে সে নিয়ে HCl এ হওয়ার জন্য প্রস্তুত। এটা একটা কনসেপ্ট। তাহলে এই ক্লোরিন মাইনাসটা এখানে কি? ক্ষার। তাহলে বোঝা গেল একটা অ্যাসিড বিক্রিয়া করে একটা ক্ষারে পরিণত হয়, একইভাবে একটা ক্ষার বিক্রিয়া করে একটা অ্যাসিডে পরিণত হয়। কিভাবে? দেখো এখানে পানি, পানি অণু কিন্তু H+ গ্রহণ করছে, রাইট? তার মানে সে কিন্তু এখানে ক্ষার, H+ গ্রহণ করে সে CH3COOH এ পরিণত হয়েছে। এখন CH3COOH যদি H3O অর্থাৎ হাইড্রোনিয়াম আয়নকে যদি তুমি ভাঙো, তাহলে তুমি একটা H+ পাবা, একটা H2O পাবা। সহজ কথায় বলতে গেলে হাইড্রোনিয়াম আয়নটা হচ্ছে H+ ত্যাগের জন্য প্রস্তুত। তার মানে এই হাইড্রোনিয়াম আয়ন এখানে পটেনশিয়ালি একটা অ্যাসিড হিসেবে কাজ করতেছে। আমি এতক্ষণ ধরে যা বললাম তাকে যদি একটু গুছায় সামার আপ করে বলার চেষ্টা করি, তাহলে যেটা হবে, একটা অ্যাসিড প্রোটন ত্যাগ করে সে একটা ক্ষারে পরিণত হয়, সেই ক্ষারকে যদি আবার H+ দাও, তাহলে সে আবার আগের অ্যাসিডে পরিণত হবে। এই কনসেপ্টটাকে বলা হয় হচ্ছে অনুবন্ধী অ্যাসিড ক্ষার। অনুবন্ধী অ্যাসিড ক্ষার। দেখো এখানে এই অ্যাসিডের অনুবন্ধী হচ্ছে এই ক্ষার, অনুবন্ধী ক্ষার, আর এই অনুবন্ধী ক্ষারের অনুবন্ধী অ্যাসিড হচ্ছে এটা, অনুবন্ধী অ্যাসিড ক্ষার। অর্থাৎ একটা ক্ষারকে ভাঙলে তুমি একটা অনুবন্ধী অ্যাসিড পাবা, একটা অ্যাসিডকে ভাঙলে তুমি একটা অনুবন্ধী ক্ষার পাবা। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। এখন আরেকটা মজার ব্যাপার দেখো, আমি আরেকটা एग्जांपल দেই একটা দুর্বল অ্যাসিডের, CH3COOH, এটা পরিণত হয় হচ্ছে CH3COO- আর হচ্ছে H+। খুবই ভালো কথা। এখানে খেয়াল করো, আমরা জানি যে এটা দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড, আমরা জানি এটা দুর্বল অ্যাসিড। এই ক্ষেত্রে এই দুর্বল অ্যাসিড একটা H+ ত্যাগ করে CH3COO- উৎপন্ন করলো, এটা হচ্ছে তার ক্ষার, তার অনুবন্ধী ক্ষার। মজার ব্যাপার হচ্ছে এই CH3COOH যে দুর্বল অ্যাসিডটা, সে H+ দান খুব কম করে। আমরা জানি তার আলফার মান বা বিয়োজন মাত্রার মান খুবই অল্প, সে খুবই কম H+ দান করতে চায়। কিন্তু তার বিপরীতে যে অনুবন্ধী ক্ষার রয়েছে, সে কিন্তু H+ পাওয়ার সাথে সাথে আবার অ্যাসিডে পরিণত হতে চায়। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে দুর্বল অ্যাসিড থেকে আমি যে ক্ষারটা পাবো, সেটা হবে হচ্ছে শক্তিশালী, অর্থাৎ দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষার হবে শক্তিশালী। আবার তোমার হচ্ছে শক্তিশালী অ্যাসিডের অনুবন্ধী ক্ষার হবে দুর্বল। তো আমি শক্তিশালী থেকে দুর্বল পাবো, দুর্বল থেকে শক্তিশালী পাবো। অনুবন্ধী অ্যাসিড ক্ষারের কনসেপ্টটা কিছুটা এরকম। আশা করি আমি তোমাদেরকে এটার ধারণাটা দিতে পেরেছি। এবার আরো কিছু কনসেপ্ট দেখো, এই ব্রনস্টেড লাউরি থেকেই পাওয়া যায়। সেটা হচ্ছে, ব্রনস্টেড লাউরি কিন্তু শুধু জলীয় দ্রবণের কথা বলেন নাই, এটা কিন্তু একটা সাফল্য যে তিনি শুধু জলীয় দ্রবণের কথা বলেন নাই, তিনি বলেছেন প্রোটন কে দেয় আর কে নেয় এটার উপর ভিত্তি করে। এই ক্ষেত্রে জলীয় দ্রবণ ধরো এতটুকু, জলীয় দ্রবণের বাইরেও কিন্তু আরো অনেক গ্যাসিয়াস পদার্থের বিক্রিয়া হয়, সলিড স্টেটে বিক্রিয়া হয়। এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু প্রোটন দান, প্রোটন গ্রহণের কিছু কনসেপ্ট থেকে যায়। তো সেই ক্ষেত্রে তিনি টোটাল ওভারঅল কথা বলছেন, শুধু অ্যাসিড ক্ষারের কথা তিনি বলেন নাই, শুধু জলীয় দ্রবণের কথা তিনি বলেন নাই। এই কারণে এই যেহেতু জলীয় দ্রবণের কনসেপ্টটা আর্হেনিয়াস তত্ত্ব, তো আর্হেনিয়াস তত্ত্বের বাইরে ব্রনস্টেড লাউরি কিন্তু একটা টোটাল, একটা বড় একটা অংশ জুড়ে এটা ব্যাখ্যা করে। তো এটার আরেকটা এভাবে বলার কারণ হচ্ছে, আমি আরেকটা এক্সাম্পল দেই। মনে করো HCl
পানিতে তোমার H+Cl- দিল, এটা হচ্ছে আর্হেনিয়াস তত্ত্ব অনুযায়ী। কিন্তু আরেকটা পদার্থ যদি আমি তোমাদেরকে বলার চেষ্টা করি, ধরো HCO4-, এই পদার্থটা ওকে যদি একটা H+ দাও তাহলে সে H2SO4 হবে। এই পদার্থটা একটা ক্ষার, একটা প্রোটন গ্রহণ করে তোমার একটা পদার্থে পরিণত হলো। এই কনসেপ্টের ব্যাখ্যা কিন্তু আর্হেনিয়াস দিয়ে দেওয়া যায় না, বাট এটার ব্যাখ্যা কিন্তু ব্রনস্টেড-লাউরি দিয়ে দেওয়া যায়। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে সব ব্রনস্টেড-লাউরি অ্যাসিড ক্ষার আর্হেনিয়াস না, কিন্তু সব আর্হেনিয়াস অ্যাসিড ক্ষার হচ্ছে ব্রনস্টেড-লাউরির মধ্যে পড়ে, কারণ ব্রনস্টেড-লাউরিটা বিগার অর্থে ইউজ করা হয়। আশা করি কনসেপ্টটা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। তবে একটা খেয়াল করো, এই কনসেপ্টের কিছু আরো সফলতা আছে, যেটা হচ্ছে আর্হেনিয়াসের ব্যর্থতা ছিল। তার মধ্যে একটা হচ্ছে আর্হেনিয়াস পানিকে H2O কে নিরপেক্ষ বলেছিল, কিন্তু ব্রনস্টেড-লাউরি থেকে আমরা বুঝতে পারি যে এটাকে যদি আমি তোকে একটা প্রোটন দেই তাহলে সেটা হচ্ছে CH3COO ধরো H3O+, আমি বারবার ওটা বলে ফেলছি, H3O+ বা হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়। আবার তুমি যদি পানি থেকে একটা হাইড্রোজেন সরাই ফেলাও তাহলে যেটা হবে OH- H+। দেখো এই ক্ষেত্রে পানির সাথে একটা হাইড্রোজেন আয়ন যুক্ত করছে, আর এই ক্ষেত্রে পানি থেকে একটা হাইড্রোজেন আয়নকে সরাই নিছি। উভয় ক্ষেত্রে বিক্রিয়া কিন্তু সম্পন্ন হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে এটা হয়ে গেছে একটা ক্ষার, আর এই ক্ষেত্রে এটা হয়ে গেছে একটা অ্যাসিড। তার মানে আমরা বুঝলাম যে পানি অ্যাকচুয়ালি নিরপেক্ষ পদার্থ না। পানি বিক্রিয়া ভেদে কিছু ক্ষেত্রে অ্যাসিড হিসেবেও কাজ করে, কিছু ক্ষেত্রে সে ক্ষার হিসেবেও কাজ করে। সে হচ্ছে উভধর্মী, সহজ কথা বলতে পারো উভধর্মী। এখান থেকে আরো একটা কনসেপ্টের আবিষ্কার হয়, সেটা হচ্ছে উভধর্মী বলতে আমরা কি বোঝাচ্ছি। কারণ উভধর্মীর মধ্যে দুটো টার্ম আছে, একটা হচ্ছে অ্যামফিপ্রোটিক আর একটা হচ্ছে অ্যামফোটেরিক। অ্যামফিপ্রোটিক যেটা, সেটা হচ্ছে সে H+ দেয় বা নেয়। এর একটা এক্সাম্পল দেওয়া যায় হচ্ছে, মনে করো HCO4- এই আয়নটা, দেখো সে তাকে যদি আমি একটা H+ দেই তাহলে সে হয়ে যাবে হচ্ছে H2SO4, অথবা তার থেকে যদি আমি একটা H+ নিয়ে নেই তাহলে সে হয়ে যাবে হচ্ছে SO4-, সে কিন্তু দুই বিক্রিয়ায় দিচ্ছে। এই ক্ষেত্রে সে অ্যামফিপ্রোটিক। আর অ্যামফোটেরিক হচ্ছে যারা অ্যাসিড অথবা ক্ষার উভয় হিসেবে বিক্রিয়া দিতে পারে, নট নেসেসারি যে আমাকে প্রোটনই দিতে হবে বা প্রোটনই নিতে হবে। অন্য কোনো পদ্ধতিতে বিক্রিয়া করেও যদি সে অ্যাসিড ক্ষার প্রমাণিত হয় তাহলে সে হবে অ্যামফোটেরিক। এর একটা এক্সাম্পল যদি দেই আমরা, ধরো অ্যালুমিনিয়াম অক্সাইড, ও কিন্তু জলীয় দ্রবণ বলো বা একটা অ্যাসিড বলো বা ক্ষারের সাথে বিক্রিয়া করে, দুজনের সাথে বিক্রিয়া করতে পারে, এই কারণে সে হচ্ছে অ্যামফোটেরিক। বাট ও কিন্তু H+ দেয় বা H+ নাই এরকম প্রমাণ দেয় না ডিরেক্টলি বিক্রিয়া ভেদে, এই কারণে ওকে আমরা অ্যামফোটেরিক বলতে পারি, এটাকে আমরা অ্যামফিপ্রোটিক বলবো। ওটাই হচ্ছে উভধর্মীর একটা কনসেপ্ট, এটাও এই ব্রনস্টেড-লাউরি থেকে আমরা পেয়ে যাই। এবার হচ্ছে দ্য গ্রেট লুইস তত্ত্ব। দ্য গ্রেট লুইস তত্ত্বের ব্যাপারটা কি, দেখো বাকি দুইটা কিন্তু অ্যাডমিশনে খুব একটা আসে না, কিন্তু লুইস তত্ত্ব থেকে এত পরিমাণ এমসিকিউ আসে ছেলেপেলে কনফিউজড হয়ে যায়। শুধু অ্যাডমিশনে না, এইচএসসি তেও কিন্তু খুব আসে। লুইস তত্ত্ব, নিচের কোনটি লুইস ক্ষার, নিচের কোনটি লুইস অ্যাসিড, এর প্রত্যেকবার আসে। তো লুইস তত্ত্বটা কি আগে আমরা জানি। লুইস তত্ত্ব মতে উনি বলছেন, ভাই আমি জলীয় দ্রবণও বুঝি না, আমি প্রোটনও বুঝি না, আমি কি বুঝি, আমি বুঝি হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন। আমার কথা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন যারা দেবে তারা ক্ষার, আর মুক্তজোড় ইলেকট্রন যারা নেবে তারা অ্যাসিড। ব্যাপারটা কিরকম, কিভাবে কি, চলো একটু ব্যাখ্যা দিই, সরাসরি ব্যাখ্যাতে চলে যাই। একটা এক্সাম্পল দেই আমি। অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড, সে ক্লোরিনের সাথে মাঝামাঝি যুক্ত হয়ে অ্যালুমিনিয়াম ক্লোরাইড +, তৈরি করে। আমি যদি সমতা করে দেই দেখতে হবে এরকম। তো এই ক্ষেত্রে আমি যদি ডিটেইলস ব্যাখ্যা করি তাহলে বুঝতে পারবো। দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত দেখতে কিছুটা এরকম।
এই ক্ষেত্রে খেয়াল রাখো অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথ হচ্ছে 3 নম্বর কক্ষপথ, যেখানে 3D আছে কিন্তু সেটা ফাঁকা অবস্থায়। এই কারণে কি হয়, অ্যালুমিনিয়াম পাশের আশেপাশে নজর দেয়, আর নজর দিয়ে সে ক্লোরিনের মুক্তজোড় ইলেকট্রনের উপর তার চোখ পড়ে। তো এই মুক্তজোড় ইলেকট্রনটা সে নিয়ে নেয়, মুক্তজোড় ইলেকট্রন নেওয়ার কারণে সে অ্যাসিডে পরিণত হয়ে গেল, আর মুক্তজোড় ইলেকট্রনগুলো সে ফাঁকা ডি অরবিটালে চলে আসলো, ফলে এদের মধ্যে একটা বন্ধন তৈরি হলো। সে বন্ধনটা দেখতে হবে এরকম, অ্যালুমিনিয়াম থাকবে তার জায়গায়, এই পাশে ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, আর মুক্তজোড় ইলেকট্রন তার কাছে চলে আসছে। এই মুক্তজোড় ইলেকট্রন তার কাছে চলে আসছে দেখে তোমার আপেক্ষিকভাবে তার চার্জও কিন্তু পরিণত হয়ে গেছে। এর ফলে টোটাল যোগের চার্জটা হয়ে দাঁড়াবে হচ্ছে মাইনাস, বা আমরা সহজে লিখতে পারি এটাকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড মাইনাস, টেট্রাক্লোরাইড মাইনাস। এই কারণে অ্যালুমিনিয়াম হচ্ছে এখানে অ্যাসিড হিসেবে কাজ করে। তবে একটু খেয়াল রাখবা, প্রশ্ন যদি এমসিকিউতে এরকম আসে যে নিচের কোনটি লুইস অ্যাসিড, তখন আমরা এরকম ধরে ধরে তো বলতে পারবো না যে হ্যাঁ সে মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করছে, সে দান করছে। এই ক্ষেত্রে বোঝার উপায় হচ্ছে খেয়াল রাখবা যে কেন্দ্রীয় পরমাণুতে অষ্টক পূর্ণ হয়েছে কিনা। যদি অষ্টক পূর্ণ হয় তাহলে লুইস অ্যাসিড লুইস খাজের কনসেপ্ট আসবে না। কি হবে, যদি অষ্টক অসম্পূর্ণ থাকে অথবা অষ্টক সম্প্রসারিত হয়। একটা এক্সাম্পল আমরা দিলাম, আরো অনেক এক্সাম্পল আছে, যেমন ধরো NH3 সামনে আলোচনা করব, এরপরে BF3, এই সকল যৌগগুলোতে খেয়াল রাখবা অষ্টক সম্পূর্ণ পরিপূর্ণ হয় না, হয় সংকোচন হয় না হলে সম্প্রসারিত হয়। তখন সেই ভিত্তিতে এটাকে আমরা লুইস অ্যাসিড অথবা লুইস ক্ষার বলে থাকি। তো আশা করি বুঝতে পেরেছি। এবার চলো একটা ক্ষারের এক্সাম্পল দিই। লুইস ক্ষারকের একটা এক্সাম্পল হচ্ছে ধরো অ্যামোনিয়া। সে কি করে, অ্যামোনিয়ার কাছে মুক্তজোড় ইলেকট্রন আছে, সে মুক্তজোড় ইলেকট্রনটা সে দিয়ে দেয় হচ্ছে, আমি আরেকটু সাইডে আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। অ্যামোনিয়া মুক্তজোড় ইলেকট্রন দিয়ে দেয় হচ্ছে হাইড্রোজেন প্লাসকে, ফলে জিনিসটা হয়ে যায় এরকম NH4+, অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন হয়। অর্থাৎ নাইট্রোজেন তার মুক্তজোড় ইলেকট্রন হাইড্রোজেনকে দিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে অ্যামোনিয়াম উৎপন্ন করে। এই বিক্রিয়ায় নাইট্রোজেন আর হাইড্রোজেন তিনটে যে যৌগটা অ্যামোনিয়া, এই অ্যামোনিয়া এখানে লুইস ক্ষারক। কারণ অ্যামোনিয়ার ক্ষেত্রে তোমার হচ্ছে অষ্টক সম্পূর্ণ হয় নাই। এইভাবে আমরা এটাকে চিনে ফেলতে পারি। আর এমসিকিউতে এটা খুবই বেশি পরিমাণে আসে। আর আশা করি তোমরা এই তত্ত্বগুলো ভালো করে বুঝতে পেরেছো। আমি সবগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এই পার্টগুলো থেকে সিকিউতে খুব একটা বেশি না আসলেও এমসিকিউতে কিন্তু ভালোই আসে, ইভেন অ্যাডমিশনে প্রচুর পরিমাণে আসে, আর এসএসসি এইচএসসিতে তো আসে। তো এই এমসিকিউগুলো একটু ভালো করে তোমরা প্র্যাকটিস করে যাবা। আমরাও আমাদের চ্যানেলে এই রিলেটেড আরো আপডেট দেওয়ার চেষ্টা করব, এটার এমসিকিউ নিয়ে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। তোমরা সাথে থেকো। আর আরো অন্যান্য টপিকে যদি তোমাদের প্রবলেম থাকে আমাদের মাইক্রোসফটের প্লেলিস্ট একটু দেখো, আর দেখো যে কোনো টপিক তোমাদের সমস্যা থাকলে তোমরা সলভ করতে পারো কিনা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।